মাটি থেকে ১৮০ মিটার ওপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভারত তথা এশিয়ার সবথেকে বড় ফোর্ট, চিত্তরগড় ফোর্ট। আর এই ফোর্টটাকে ১৩ কিলোমিটার পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে শত্রুদের আক্রমণ থেকে ব্যাহত রাখার জন্য। আর আমরা চলে এসেছি হচ্ছে উদয়পুরের সবথেকে ফেমাস অ্যাট্রাকশন চিত্তরগড় ফোর্ট দেখতে। চিত্তরগড় ফোর্ট হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর ৫ম থেকে ১৭শ শতাব্দীর মধ্যে বহুবার এটিকে ভাঙা এবং গড়া হয়েছে। তার কারণ বহুবার শত্রু এটিকে আক্রমণ করার চেষ্টা করেছে। ৭০০ একর এলাকা জুড়ে দুর্গ, মন্দির, স্মৃতিসৌধ এবং জলাশয় মিলে একদম জমজমাট জায়গা। তো এখানে ৭খানা পোল আছে, সেই ৭খানা পোল অতিক্রম করে আমরা একদম চিত্তরগড় দুর্গের মধ্যে ঢুকে এসেছি। আমরা যেখানে খেয়েছিলাম সেখানে দুপুরের খাওয়ার পরে আমরা ৫ কিলোমিটার অটো করে এই দুর্গর মধ্যে ঢুকেছি। তো যখন ৭খানা পোল অতিক্রম করে ঢুকছি তখন ভেতরে প্রচুর দোকানপাট, ঘরবাড়ি সব দেখতে পাচ্ছি। এখানে সব লোকেরা বসবাস করে। দেখে মনেই হচ্ছিল না যে আমরা ফোর্টের মধ্যে এসেছি। আমরা একটি অটো রিজার্ভ করে এসেছিলাম। পুরো অটোটার ভাড়া দিয়েছিল প্রায় ১৫০ টাকার মতন। ৫ জন মোটামুটি অটোটার মধ্যে আসে। তো ফোর্টের ভেতরে অনেক কিছু দেখার জায়গা আছে, জিনিস আছে, মন্দির আছে প্রচুর। তো প্রথম যে মন্দিরটা আমরা দেখব সেটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। তোমরা সবাই মীরাবাইয়ের গল্প শুনেছো, তো আলাদা করে কিছু বলার নেই। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, চারদিকে কারুকার্য দেখছি। পাথরের উপর যে কারুকার্য আর আর্কিটেকচার, সেটা দেখে মাথা ঘুরে যাওয়ার মতন ব্যাপার আছে। ছেনি হাতুড়ি দিয়ে পাথরের উপর কীভাবে যে এরকম আর্কিটেকচার করা সম্ভব হয়েছিল প্রায় ১৫০০ বছর আগে, সেটা ভেবেও কুল পাচ্ছি না। এখানে দেখছো বেশ পাথরের উপর বেশ কিছু কারুকার্য, অনেক আর্কিটেকচার একদম ক্ষয়ে গেছে কিন্তু সময়ের কালে, কিন্তু তাও দেখে যথেষ্ট চিন্তা হয় যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এখনকার দিনে তো একেবারেই সম্ভব নয়, কারণ এখনকার যারা মিস্ত্রিরা তারা এইসব জিনিস করতেই পারবে না। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে ঘুরে ঘুরে দেখছি। আমার একটু টাইম লাগছে কারণ আমি ছবি আর ভিডিও তুলছি। অতসীরা একটু এগিয়ে গেছে। এখানে বলে রাখি, চিত্তরগড় ফোর্টের মধ্যে কোনো গাড়ি বা বাস ঢোকে না, এখানে অটো করেই আসতে হয়, লোকাল অটো দিতে হয়। তো সেই অটো করেই আমরা সব জায়গাগুলো ঘুরছি। মীরাবাইয়ের মন্দির দেখার পরে আমরা চলে এসেছি স্মৃতিসৌধ দেখতে। এখানে 4টি স্মৃতিসৌধ আছে, তার মধ্যে সবথেকে যেটা ফেমাস সেটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ। তো যেটা আগেই বলেছি, 5th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি অবধি বহু আক্রমণ হয়েছে এই চিত্তরগড় ফোর্টের উপরে। আর ম্যাক্সিমাম আক্রমণেই রাজারা জয়লাভ করেছে, সেই জন্য তারা এরকম স্মৃতিসৌধ তৈরি করেছে, নির্মাণ করেছেন। তো এই স্মৃতিসৌধের মধ্যেও দেখতে পাচ্ছ যে নানা রকমের আর্কিটেকচার, কারুকার্য করা আছে। এই স্মৃতিসৌধটি ১২২ ফুট উঁচু, দেখলে মাথা ঘুরে যায়। অনেক উঁচু স্মৃতিসৌধ, আর চারদিকে এত সুন্দর কারুকার্য। চারদিকটা আমি ঘুরে ফিরে দেখছি, বেশ টাইমও লাগছে। এখানে প্রচুর কাঠবেড়ালিও আছে, পাথরের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে, আর এদের রঙটা একদম পাথরের সঙ্গে একদম মিলে গেছে আর কি। এছাড়াও এখানে ১৯খানা মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা একে একে ঘুরে দেখব। এতটা টাইম হবে কিনা জানি না, তবে প্রত্যেকটি মন্দিরই কভার করার ইচ্ছে আছে। একটি মন্দিরের সামনে থেকে আমি স্মৃতিসৌধের একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটি আমি ভেতরে ঢুকছি। সামনে আরও একটি বড় মন্দির দেখতে পাচ্ছি, বেশ গেরুয়া রঙের পতাকা দেওয়া আছে। ওপর নিচ পাহাড়ের উপর দিয়ে প্রচুর করতে হচ্ছে, পায়েও ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, কারণ মন্দিরের আর্কিটেকচার এতটাই সুন্দর, পাথরের কাজ এতটাই সুন্দর যে মাথা ঘুরে যাচ্ছে দেখে দেখে। এবার যে ফেমাস মন্দিরটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এখানকার একটি বিখ্যাত শিব মন্দির। তো শিব মন্দিরের ভেতরে আমি যাচ্ছি আস্তে আস্তে। তার আগে শিব মন্দিরের বাইরে মন্দিরের যে ডেকোরেশন সেটা দেখো, কারুকার্যটা দেখো, কতগুলো পিলার আছে। এত প্রাচীন মন্দির, তাও কি সুন্দর ডিজাইনগুলো এখনও অটুট আছে। তো মন্দিরের ভেতরে দেখলাম এইখানে একটি শিব মূর্তি আছে, আর তার পাশে দুখানা রুদ্র মূর্তি আছে শিব ঠাকুরের। তো দেখে খুব সুন্দর লাগলো, আর আশেপাশে প্রচুর কারুকার্য করা আছে। তো আমি এইগুলো দেখছি আর ভাবছি যে যদি হিস্ট্রির আমি ছাত্র হতাম তাহলে আরও কত সুন্দর জিনিস আমি জানতে পারতাম। সামনের যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চিত্তরগড় ফোর্টের একটি দৃশ্য।
সানসেট হচ্ছে একদম পাহাড়ের উপর থেকে এই ভিউটা দেখতে পাচ্ছ। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে গোমুখ ঝিল, এটা চিতরগড় ফোর্টেরই একটি অংশ। এই গোমুখ ঝিলটা একদম সামনে থেকে নিচ থেকে হেঁটে একদম সামনাসামনি তোমরা দেখতে পারো। আমি ওপর থেকে ভিউটা দিচ্ছি কারণ ওপরের ভিউটা একদম একদম স্পেল বাউন্ড করে দিয়েছে আমাকে। সানসেট হচ্ছে, চিতরগড় ফোর্ট আর সামনে গোমুখ ঝিল, একদম অসম দৃশ্য। এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ মুগ্ধ হয়ে ঝিলটা দেখলাম। তারপরে আস্তে আস্তে আমি একটা জায়গায় গেলাম যেটা হচ্ছে আরেকটি বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে জহর স্থল। যেটা জানো তোমরা সবাই, রানী পদ্মাবতী এই জায়গাটাতেই জহর করেছিলেন। আগে এই জায়গাটা জহর স্থান ছিল, কিন্তু পরে আর্কিওলজিক্যাল সাইট হওয়ার উদ্দেশ্যে এই জায়গাটা পুরো গার্ডেন করে দেওয়া হয়েছে। বহিরাগত শত্রুদের দ্বারা দুর্গ যখন আক্রান্ত হতো তখন এই গোমুখ ঝিল ছিল হচ্ছে ভেতরে যারা আটকে থাকতো তাদের জলের উৎস। তো যাই হোক, এই গোমুখ ঝিল দেখার পরে আমরা আস্তে আস্তে চলে আসছি হচ্ছে পরের যে দ্রষ্টব্য স্থান সেটা দেখার জন্য। আমরা চলে এসেছি পদ্মিনী প্যালেস দেখতে। পদ্মাবতী সিনেমা দেখার পরে তোমরা সবাই কম বেশি রানী পদ্মাবতীর নাম শুনেছো আর তার কাহিনীও জেনে ফেলেছো। তো রতন সিংয়ের পত্নী ছিলেন রানী পদ্মাবতী। তিনি এতটাই সুন্দর ছিলেন যে ইজিপ্টের যে রানী ক্লিওপেট্রা, তার সাথে তার রূপের সৌন্দর্যের তুলনা করা হতো। তিনি এতটাই সুন্দর ছিলেন। আমাদের গাইড বলেছিলেন তিনি যখন পান খেতেন তখন যে পানের লাল রসটা যে যখন নামতো গলা দিয়ে, সেই জিনিসটাও পুরো খেয়াল করা যেত। তিনি এতটাই ফর্সা এবং সুন্দরী ছিলেন। আর রানী পদ্মিনী ইতিহাসে বিখ্যাত তার কারণ আলাউদ্দিন খিলজি যখন এই দুর্গ আক্রমণ করেন তখন 15,000 তার সখীদের সাথে তিনি জহর করেছিলেন এইখানেই। আর এই দুর্গটার চারপাশে একদম জলাশয় দিয়ে পুরো চারদিকটা আবৃত করা আছে। তার ফলে শত্রুরা চট করে এই দুর্গটা অতিক্রম করতে পারতো না বা আক্রমণ করতে পারতো না। তাও আলাউদ্দিন খিলজি প্রায় 6 মাস সব তার নিজের সৈন্য নিয়ে এই দুর্গটাকে ঘিরে রেখেছিলেন। তার ফলে ভেতরে রাজা রানী যারা ছিল সবাই এই দুর্গটার ভেতরে পুরো আটকে ছিলেন। আর সামনে যেটা দেখতে চলেছে সেটা হচ্ছে জল প্যালেস। এই জল প্যালেসের মধ্যেই রানী পদ্মিনী দাঁড়িয়েছিলেন, তার ছায়া এই জলের মধ্যে পড়েছিল। আর উল্টো পাশে যে মহলটি আছে সেই মহলের ওপরে একটি বড় বিরাট আয়না ছিল, যেটাতে আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীর ছায়া দেখতে পেয়েছিলেন। তো সেই মহলটার মধ্যে আমি এখন যাব। এইটা হচ্ছে সেই জানলা যেটার সামনে জল প্যালেস আছে। যে এই জল প্যালেসের সামনে রানী পদ্মিনী দাঁড়িয়েছিলেন, তার ছায়া এই জলের মধ্যে রিফ্লেক্ট করেছিল। আর উল্টো পাশে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি তার মাথার উপরে এই যে সিলিংটা দেখছো, এখানে ফুটো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে পেরেক দিয়ে বেলজিয়াম গ্লাস একটা লাগানো ছিল, একটা আয়না বড়, সেটার মধ্যে উনি ওনার রিফ্লেকশন দেখতে পেয়েছিলেন। তো সেই আয়নাটা এখন ভেঙে দেওয়া হয়েছে, কর্ণী সেনা যারা আছে তারা ভেঙে দিয়েছে। তো আয়নাটা এখন আর নেই, কিন্তু এই জানলাটিও আছে আর সামনের জল প্যালেসটিও আছে। আমার গল্পটা শুনে পুরো শিরদাঁড়া দিয়ে একটা স্রোত বয়ে গেছিলো। ইতিহাসের পাতার থেকে স্মৃতি রোমন্থন করতে করতে আমি এগিয়ে চললাম হচ্ছে পরের দ্রষ্টব্য স্থান দেখার জন্য। সেটি হচ্ছে আলাউদ্দিন খিলজির যে যুদ্ধক্ষেত্র, এই চিতরগড় ফোর্টের সামনে উনি যে 6 মাস ডেরা বেঁধেছিলেন সেই যুদ্ধক্ষেত্র দেখার জন্য আমি চলে এসেছি। এইটি হচ্ছে সেই তোরণটি যেইটির ভেতর দিয়ে আমরা ঢুকবো বা প্রবেশ করব। তোরণটির যে দরজা সেটার উপরে কত বড় বড় সব কাঁটা লাগানো আছে, যাতে কোনো যদি হাতি টাতি ঢোকে তারা সব ক্ষতবিক্ষত হয়ে যাবে। তো আমার চোখের সামনে যে ফাঁকা ময়দান দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র। এখানে আলাউদ্দিন খিলজি তার সৈন্য নিয়ে সব 6 মাস এই জায়গাটায় তাঁবু ফেলেছিলেন আর পুরো দুর্গটিকে একদম ঘিরে রেখেছিলেন। তো এইটা শুনে আমার খুব সুন্দর লাগলো। আর এইখানে এই যে ত্রিকোণ আকারের যে জিনিসটি দেখছো, এইখান থেকে গরম তেল আর জল ঢালা হতো যদি কেউ ওপরে ওঠার চেষ্টা করতো, যাতে তারা ক্ষতবিক্ষত হয়ে যায়। তো গাইডের মুখ থেকে এইসব কাহিনী শুনে আমার খুব ভালো লাগছিল। তো এইখানে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ, সূর্য অস্ত যাচ্ছে সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আমি এই ইতিহাসের এই পাতাগুলো উল্টাচ্ছি। দেখতে দেখতে অনেকটাই সময় কাটিয়ে ফেললাম। এবার আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বেরিয়ে আসছি চিতরগড় ফোর্ট থেকে। তো চিতরগড় ফোর্ট থেকে দেখে ফেরার পথে আমরা একটা লোকাল মার্কেটে দেখলাম। এই মার্কেটটির ভেতরে অনেক কিছু ট্র্যাডিশনাল উদয়পুরের যে পোশাক আশাক আছে এইগুলি আমরা দেখলাম। তারপরে আমরা 120 কিলোমিটার পথ অতিক্রম করে
রাত 9:30-10টার সময় আমরা চলে গেলাম হচ্ছে উদয়পুরের যে আমাদের নির্দিষ্ট হোটেল ছিল সেই হোটেলের মধ্যে। তো আমরা প্রচণ্ড পরিশ্রান্ত, আমাদের প্রচুর খিদেও পেয়েছে, তো আমরা এখানে একটুখানি ওয়েট করলাম যাতে আমরা রুমটা পেয়ে যাই। রুমটা বেশ ভালোই দিয়েছে, বেশ বড় প্রশস্ত রুম। বাহ, ডাক করে দিয়েছে সোয়ান। রুমটা ছোট কিন্তু বেশ ভালো। আমার ডাকগুলোকে হ্যালো বলে ডাক করি, কথা বলে দেখি। এই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, পুরো সিটিটা দেখা যাচ্ছে। দেখো জানলাটা খোলার সাথে সাথে 4 ডিগ্রির একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা মুখে এলো, কিন্তু স্টিল আমরা উদয়পুরের একটা খুব সুন্দর নাইট ভিউ দেখতে পাচ্ছি। ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে উদয়পুরের আরও অনেকগুলি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।